আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 31 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সাগর বলল, জানিস কেন তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? উষার ছটফটানি ভাব কেটে গেল, চোখে মুখে প্রকাশ পেল কৌতূহল। ফ্রুকুসকে তাকিয়ে রইল সাগরের দিকে। সাগর তাচ্ছিল্য হেসে বলল, তোর এই ঘৃণা ভরা দৃষ্টি আমার ভিতরটা কুরে করে খাচ্ছে উষা। তারপর উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঠিক এই কারণেই তুই আমার ভালোবাসা থেকে বঞ্চিত। উষা অসহায় দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। সে জানতে চায় কি এমন করেছে যে কারণে সাগর ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত সে। অবুজের নাই ফেল করে চেয়ে রইল সাগরের সুশ্রী মুখপানে। অত্যন্ত নরম এবং শীতল কণ্ঠে বলল, অপরাধ কি সাগর ভাই আমার? কি কারণে আমার নিজের অধিকার থেকে এবং নিজের হক থেকে বঞ্চিত করছেন? সাগর একটু দূরত্ব বাড়ালো, তারপর হাসকিটুনা বলল, ফিদানের ব্যাপারটা কি ক্লিয়ার না? বলেই উষাকে আর কিছু বলার সুযোগ দিল না সাগর। নিজের শুকনো এবং রুক্ষ পুরুষালী উষ্ঠধারা চেপে ধরল উষার উষ্ঠজোড়া। উষার দুই হাত নিজের এক হাতের আঁচলে নিয়ে আটকে দিল, আরেক হাত দ্বারা উষার গাল চেপে ধরল। সাগরের পুরুষালী টুটের গাঢ় স্পর্শ উষার নারীসত্তাকে নড়বড়ে করে তুলল। প্রথম স্পর্শ না হলেও উষার অনুভূতি সেই প্রথমবারের মতোই। নিঃশ্বাস আটকে আসছে তার, ছাড়া পেতে চাইল সাগরের হাত থেকে। নাড়াচাড়া করতে লাগলো, সাথে অস্ফুট স্বরে শব্দ করতে লাগলো উষা। উষার নাজেহাল অবস্থা দেখে কিছুক্ষণ পর সাগর ছেড়ে দিল উষাকে। ছাড়া পেতেই হাঁপাতে লাগলো উষা। হাঁপানি রোগীর ন্যায় জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, কিন্তু সাগর ছেড়ে দিল না। উল্টো হাত বাড়িয়ে উষার ডান পা টেনে ধরে এক হাত দ্বারা উষার ডান পায়ের প্লাজো টেনে হাঁটুর উপরে তুলে দিল। হাঁটুর নিচে থাকা কুচকুচে কালো তিলটা দেখে সাগরের চোখ মুখ চকচক করে উঠল। তারপর বলল, উপস, তিলটা তো দেখছি বড় হয়নি, যেমন ছিল তেমনই আছে। সাগরের কথায় সম্বিত ফিরে পাই উষা। সাগর ভাইকে নিজের পা ধরে রাখতে দেখে বলল, ক্ষমা চাইতে হবে না, আপনি আমার পা কেন, অন্য কিছু ধরলেও আমি আপনাকে ক্ষমা করব না। সাগর এক ভ্রু উঁচিয়ে সন্দেহের স্বরে বলল, অন্য কিছু মানে? অন্য কি ধরে মানুষ ক্ষমা চায়? আমার জানা মতে মানুষ পা ধরেই ক্ষমা চায়, আর অন্য কিছু ধরে রোমান্স করে। আর আমি তো তোর কাছে ক্ষমা চাইতে পায়ে হাত দেইনি। নাক মুখ কুচকে ফেললো উষা, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। তারপর বলল, ছি, আপনি এত অশ্লীল, কি সব থার্ড ক্লাস কথা বলেন আপনি, নির্লজ্জ। সাগর বলল, নির্লজ্জ বলার মতো এখনো কিছু করিনি। আর তুই জানিস নির্লজ্জ কাদের বলে? জানিস না তো? আমি জানি, শুন, যেদিন ধরবো সেদিন একেবারে নির্লজ্জের ডেফিনেশন শিখিয়ে দিব। স্পেশাল ক্লাস করে পিএইচডি করিয়ে দিব তোকে। উষা হতভম্ব হয়ে যায়। এমন উদ্ভট কথার বিপরীতে সে কি বলবে? তার ডিকশনারি ফাঁকা হয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেললো উষা, উপহাসের স্বরে বলল, পা ছাড়ুন আমার, আমি ক্ষমা করবো কিনা ভেবে নেই। সাগর খুব একটা পাত্তা দিল না উষার কথা। হাঁটুর নিচে থাকা তিলটা প্রথমে নিজের তর্জনী আঙ্গুলি দ্বারা স্পর্শ করে, তারপর নিজের উষ্ঠ ঠোঁট জোড়া চেপে ধরে তিলটার উপরে। উষার শরীর অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। সাগর নিজেও উষার কাঁপুনি অনুভব করতে পারে। উষা আবেশে চোখ বন্ধ করে নেয়, খামচে ধরে সাগরের মাথার চুল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। সাগর মাথা তুলে তাকায় কম্পনরত উষার দিকে। পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে উষার উপরে ঘাড়ে মুখ গুজে দিয়ে সময় নিয়ে চুমু খায় সেখানে। সাগর আপাতত দিন দুনিয়া ভুলে গেছে। সাগরের এই অন্যমনস্ক হয়ে ওঠার সুযোগ নিয়ে উষা নিজের সর্বস্ব দিয়ে ধাক্কা দেয় সাগরকে। উষা এক লাফে উঠে গিয়ে দাঁড়ায় দরজার সম্মুখে, কাঁদো কাঁদো গলায় বলল, যে স্পর্শে আমি ভালোবাসা অনুভব করতে পারি না, আর কোনোদিন আমাকে সেই স্পর্শ করার দুঃসাহস দেখাবেন না সাগর ভাই। বলেই আর এক মুহূর্ত দাঁড়ায় না উষা, দরজা খুলে বেরিয়ে যায় নিজের রুমের উদ্দেশ্যে। রাতের আধার কাটিয়ে ধরণীতে আলোর দেখা মিলল। পূর্ব আকাশের সূর্যটা একটু একটু করে তার জ্যোতি বাড়িয়ে দিচ্ছে। শীতকাল হওয়ায় সূর্যের তেমন একটা তাপ নেই বললেই চলে। জানালার পর্দার ফাঁক ফোকর দিয়ে সূর্যের উত্তাপ রশ্মি প্রবেশ করছে ঘরে। উষার ঘুম ভাঙে মাত্র। হাই তুলতে তুলতে আড়মোড়া ভেঙে উঠে বসে, চোখ পিটপিট করে তাকিয়ে দেখে ঘর একদম আলোকিত। কপালে ভাঁজ পড়ে উষার। সাত সকালে এই ফজরের ওয়াক্ত চলাকালীন এত আলো তো হওয়ার কথা না। আশেপাশে মাথা ঘুরিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত জিনিসটা। অবশ্য দেয়ালে তাকালেও হয়তো সেটার দেখা মিলত। টেবিলের উপরে নিজের বহুল অনাকাঙ্ক্ষিত জিনিসটি পড়ে থাকতে দেখে জলদি গিয়ে হাতে নেই। পাওয়ার বাটন অন করে সময় দেখতে চাইল উষা, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠা আলোতে সময় দেখাচ্ছে 12:39। আশ্চর্য হয় উষা, বিস্ময়ের চক্ষু তার কপালে। এত বেলা হয়ে গেল, আর কেউ তাকে ডাক দিল না। ফজরের নামাজটাও মিস করলো সে। মিস হওয়ার ওই কথা তো। সাগরের কাছে থেকে সাড়া পেয়ে যখন রুমে ঘুমাতে আসে, তারপরে কান্নাকাটি করেই তো রাত পার হয়ে যায়। যখন চোখ লেগে আসছিল তখন স্পষ্ট আজানের শব্দ শুনতে পাচ্ছিল। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে উষা। দেরি যখন হয়ে গেছে তখন আরেকটু শুয়ে থাকা যাক। অনেকক্ষণ যাবৎ কান্না করার দরুন মাথাটা তার ভার হয়ে আছে। উষা হেলে দুলে দুর্বল শরীরটা নিয়ে আবারও বিছানায় ধপ করে বসে পড়ে। হঠাৎ করে কিছু একটা মনে পড়ায় আতকে ওঠে উষা। আজকে না মামা বাড়ি যাওয়ার কথা ছিল, মামার গায়ে হলুদ। সকাল সকালই তো গাড়ি ছাড়ার কথা, তাহলে আমাকে ডাকলো না কেন কেউ? বড় আব্বু কি যাবে না আজকে? আকাশ কুসুম ভাবনার মধ্যে উষা দরজার দিকে এগিয়ে যায়।
তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে দেখে সাদাফ, আরাফ, রাফিদ এবং সাগর সহ সকলের দরজা লকড। চিন্তায় কপালের ভাঁজ গাঢ় হয় উষার। ডান হাতের উল্টো পৃষ্ঠ দ্বারা কপালের ঘাম মুছতে মুছতে বিড়বিড় করে, সবাই কি আমাকে রেখেই চলে গেছে? কিন্তু আমি টের পেলাম না কেন? সামিন আপু, জিজু, তারপরে ফুপিরাও তো আমাদের বাসা থেকেই বের হতো। সবাই তো একসাথেই যেতাম। মাহিদ এসেছে আর আমাকে খুঁজেনি তা কি করে হয়? গলা ছেড়ে হাঁক ডাকলো উষা। ও বড় আব্বু, কই তুমি? সাধু, কই তুই? বাসায় মানুষজন কোথায় গেল সবাই? পুরো বাড়ি ফাঁকা। অবাক হলো উষা। আজব কাণ্ড। আর দেরি না করে দ্রুত কল করলো বড় আব্বুর নাম্বারে। 2বার রিং হতেই কল রিসিভ হলো। তারপর বলল, আজব, তোমরা কোথায়? আজকে সুটন মামার বাড়ি যাবে না? সিজান ভুইয়া আশ্চর্য হলেন, ঠাট্টার স্বরে বললেন, সে কিরে মা, আমরা তো গাজীপুরে আছি, সকাল সকালই রওনা দিয়েছি, তোকেও আনতাম আমাদের সাথে, কিন্তু বাবু বলল ও তোকে নিয়ে আসবে, কিন্তু অফিসে আর্জেন্ট কাজ পড়ায় আবারও অফিসে চলে যায়, এসে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। উষার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছো এসব? আমাকে রেখেই চলে গেলে? বড় আব্বু বলল, বললাম তো তোমাকে সাথে করে নিয়ে আসতাম, কিন্তু সাগরের জন্য আর আনা হলো না। কথার মাঝপথেই সিজান ভুইয়ার ডাক পড়েন, তারা দেখিয়ে তিনি কলটা কেটে দিলেন। উষা একা একা বসে বসে বোর হচ্ছিল। পরে যেহেতু যাবে, আজকে কলেজে গেলেই পারতো সে। প্রিয়তা আর তানহা হয়তো ক্লাসে, কল দিলেও পাবে না। কলিং বেলের শব্দে বোরিং ভাবটা উড়ে যায়। সবকিছু তো আগে থেকেই গুছানো ছিল, এখন শুধু ড্রেস পরবে আর বের হবে। সাগর ভাই এলেই বেরিয়ে যাবে। উৎফুল্ল চিত্তে উষা দরজার দিকে অগ্রসর হয়। সাগরের সামনে যেতে অস্বস্তি হলেও তেমন একটা পাত্তা দিল না উষা। তারই তো বর, এত লজ্জা পাওয়ার কি আছে? দরজা খুলতেই দেখা মিলল সাগর ভাইয়ের। আইস ব্লু রঙের শার্ট, সাথে ব্ল্যাক ফর্মাল প্যান্ট, হাতা কোনোই পর্যন্ত গুটানো, গলার টাইটা একটু নড়বড়ে হয়ে আছে। ডান কাঁধের উপরে ব্লেজারটা ধরে আছে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কপালেও বিন্দু বিন্দু ঘাম জমেছে। আরেক হাত পকেটে গুজে দেয়ালের সাথে এক সাইড হয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পুরো মোটা ভ্রুজোড়ার নিচে থাকা গম্ভীর চোখ দুটো উষাকেই পর্যবেক্ষণ করছে তীক্ষ্ণ দৃষ্টিতে। এতেই উষা মুগ্ধ। তার ব্যক্তিগত পুরুষকে এত সুদর্শন হতে হবে কেন? ইস, এভাবে ঘুরে এসেছে বাহিরে। কত মেয়েরা জানি কোন জোর দিয়েছে। অফিসই তো যাই, এত সেজেগুজে যাওয়ার কি আছে? হয়েছে, চোখ দিয়ে গিলে খাওয়া শেষ হয়েছে, নাকি আরো দেখবি? দেখলে সাথে বেডরুমে চল, আমাকে সর্বাবস্থায় দেখার রাইট তোর আছে। দেখতেই তো চাচ্ছিস, ট্রাস্ট মি সুইট, এই ব্যাপারে একটু কৃপণতা করবো না। এখন এভাবে এক রূপে দেখলে রুমে চলে আরেক রূপে ধরা দিব। সাগরের পুরুষালী মোটা কণ্ঠের গম্ভীর স্বরের সম্বিত ফিরে পায় উষা। সঙ্গে সঙ্গে দৃষ্টিনত করে নিল, কি অসভ্য পুরুষ মানুষ, মুখে লাগাম নাই। লজ্জা লাগছে উষার। এই বেহায়া পুরুষের দিকে এভাবে তাকিয়ে থাকার কি দরকার ছিল? এখন কতগুলো কথা শোনালো। উষা একপাশে সরে দাঁড়ালো, সাগরকে ভিতরে আসার জন্য জায়গা করে দিল। বিড়বিড় করে বলল, অসভ্য, ইতর, নির্লজ্জ বেড়া। সাগর ঘাড় বিকিয়ে পিছনে তাকায়, ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, রাতেই তো বললাম যে পার্সোনালি সময় নিয়ে দেখা করবি আমার সাথে, নির্লজ্জের ডেফিনেশন শিখিয়ে দিব। বড্ড অপ্রস্তুত হয়ে পড়ল উষা। এই ব্যক্তির ভাঙা রেডিও বন্ধ করতে হবে, না হলে আরো কি লাগাম ছাড়া ছাড়া কথা বলে ফেলবে। উষা বলল, আমরা বের হব না, এখনই রেডি হব, নাকি আপনি খাওয়া দাওয়া সেরে বের হবেন? সাগর ভ্রু কুচকে ফেলে ঘুরে দাঁড়ায় উষার সরাসরি, কৌতূহল নিয়ে বলল, আমাদের কোথাও যাওয়ার কথা ছিল নাকি? বিষয় নিয়ে চোখ বড় বড় হয়ে যায় উষার। এই বেটা কি তার সাথে ফাজলামো করছে নাকি? আশ্চর্য, ঢং করছেন নাকি আপনি? মেজু নানুর বাড়িতে যেতে হবে, ছোট মামার গায়ে হলুদ না আজকে, ভুলে গেলেন নাকি? সবাই চলে গেল তো। সাগর মাথা চুলকালো, শান্ত ভঙ্গিতেই বলল, সবাই গেলেও আমরা কোথাও যাচ্ছি না, রাতে ঘুম হয়নি, এখন ঘুমাবো আমি। চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, কালকের অন্যায়ের শাস্তি স্বরূপ বিয়েতে যাওয়া ক্যান্সেল তোর। বিস্ফোরণ ঘটে উষার চোখে মুখে, হাসি হাসি মুখটা কেমন চুপসে গেল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, এসব কি বলছেন? বিয়েতে যাব না মানে? পাগল নাকি? আপনি না নিয়ে গেলে আমি একাই বেরিয়ে যাব। সাগর সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল, সেই দুঃসাহস দেখানোর জন্য 2টা পায়ের প্রয়োজন, আর আমি যখন বলেছি যাওয়া ক্যান্সেল, তার মানে ক্যান্সেল, নো মোর ওয়ার্ডস। উষা হতভম্বের নেই তাকিয়ে থাকে সাগরের গমন পথে। আর এদিকে সন্ধ্যা 7টা। আকাশে চলতে থাকা সূর্যের অধিপত্য সমাপ্তি ঘটেছে আরো আগে। এখন ধরণীতে অন্ধকার নেমেছে, আকাশে চাঁদের দেখা নেই। সোডিয়ামের আলো ব্যতীত বাহিরটা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। গালে হাত দিয়ে বসে আছে উষা। এই পর্যন্ত 2বার সাগরের রুমে গিয়েছে বিয়েতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাগর নিবে না, আর এটাই ফাইনাল। অবশেষে ক্ষুণ্ণ মনে এসে বসলো বিছানায়। এই ক্ষণে সাগর তড়িঘড়ি করে ঢুকলো উষার রুমে। উষা হঠাৎ সাগরকে দেখে ভরকে গেলেও মানিয়ে নিল নিজেকে। আগেকার নেই বসেই রইল। সাগরকে দেখেও উঠে দাঁড়ালো না। সাগর রুমে ঢুকে গম্ভীর স্বরে বলল, বিয়েতে যেতে চাস? উষার চোখ মুখ খুশিতে চকচক করে উঠছে। উপচে পড়া হাসি নিয়ে এসে মাথা দোলালো, মানে যাবে? সাগর তপ্ত নিঃশ্বাস ফেললো, তারপর বলল, বেশ, নিয়ে যাব, তবে শর্ত আছে একটা। আর তুই আমাকে শর্ত মানার রায় দিলে আমি নিয়ে যাব। উষা খুশিতে গদগদ হয়ে বলল, সব শর্ত মেনে নিব, একেবারে সব শর্ত। সাগর বলল, ভেবে বলেছিস তো? উষা বলল, 100%। সাগর আর কিছু বলল না।
উষাকে রেডি হতে বলে কুটিল হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নেহালকে ফোন করে সঙ্গে সঙ্গে বলল, নেহু আমি বিয়েতে যাচ্ছি, ইচ্ছে না থাকা সত্ত্বেও উষাকে নিয়ে যাচ্ছি, তুই যেতে চাস? নেহাল বলল, ইচ্ছে ছিল বাট যাব না, আমি গেলে গালিবকেও সাথে নিতে হবে, না নিলে কেমন দৃষ্টিকটু দেখায় না ব্যাপারটা। আর জানিসই তো মামা গালিবের কেমন ভক্ত, আলাদা করে দাওয়াতও দিয়েছে, কিন্তু ফিদানটাই মূল সমস্যা, ওকেও তো পরে নিতে হবে। সাগর বলল, না না তুই থাক, ওর জন্য এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে, আর তুই বলছিস সাথে নেওয়ার কথা, নো ওয়ে। বলেই কল কেটে দিল। সাগর সত্যি উষাকে নিয়ে বিয়ে বাড়িতে যেত না, কিন্তু ফিদান ফুফুর কাছে বাসার অ্যাড্রেস নিয়েছে, এখন সে বাসায় আসছে, তাই তো সাগর উষাকে নিয়ে তড়িঘড়ি করে ঢাকা ছাড়ছে। রাত 11টা গাজীপুরে এসে পৌঁছালো সাগর আর উষা। বৃহস্পতিবার হয় রাস্তায় জ্যাম প্রচুর, সাপ্তাহিক ছুটির দিন, তাই সকালেই ঘরমুখী হচ্ছে। রাস্তায় ভিড় তো থাকবেই, তাই তো দেরি হলো। গাড়িতে দুজনের তেমন কথা হয়নি, সাগরের আদেশে চুপ ছিল উষা। বাড়িতে সবাই জানতো আজকে সাগর আর উষা আসবে না। হঠাৎ করে দুজনকে দেখেই সকলেই বিস্মিত হয়, খুশিও হয় অনেক বেশি। সাদাফের গ্যাংটা পরিপূর্ণ হলো এবার। এতদিন পরে ছেলে মেয়েকে দেখতে পেয়ে আনন্দের সীমা নেই লিপি বেগম আর মারিয়া জামানের। দুজনেই ছেলে মেয়েকে আদর করলেন কিছুক্ষণ। ওদের আড্ডার মধ্যে সাদাফ হলুদ রং এনে মাখিয়ে দেয় উষাকে। উষা বলল, কুত্তা বিলাই তুই কি করলি এটা, আমার নিউ ড্রেস একেবারে শেষ করে দিলি। সাদাফ বলল, ঠিক হয়েছে, দেরিতে আসবি কেন তুই, তোর আসার কথা আরো আগে, আমার আজকের আনন্দদায় মাটি করে দিলি। তুই আমার ক্রাইম পার্টনার, তোকে ছাড়া আমার জমে, ওই শাকচুনি তো শুধু ঝগড়াই করে। ছোটন ফোরন কেটে বলল, ওকে তো গোবরে চুবি আনতে হবে মামা, চুপ্পুরমার শাস্তি এটাই। উষার আগে গজগজ করতে করতে বলল, এক মাকে শীত যায় না, আমিও মজা বুঝাবো তোমাদের। ওদের কাণ্ড দেখে সকলেই মন খুলে হাসতে থাকে। মাঝপথে বড় মামি এসে বলল, বাবা তোমাদের জন্য ওপরের ঘরটা ঠিক করেছি, আর কোনো রুম খালি নেই, স্বামী স্ত্রী একই রুমে থাকতে হয়, একই প্লেটে খেতে হয়, একই বালতিতে গোসল করতে হয় এবং একই কম্বলের নিচে ঘুমাতে হয়, তাহলে মহব্বত বাড়ে। অগ্রাহ্য করো না, এসব কিন্তু আমাদের নবী রাসূলেরই কথা, তাই একই রুমে থাকার ব্যবস্থা করেছি। উষা বেশ লজ্জা পেল, ঘরভর্তি মানুষের সামনে এমন কথা বলতে হয়। লজ্জায় গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে আছে। সাগর অপ্রস্তুত হেসে মাথা চুলকায়, তারও একটু আধটু লজ্জা লাগছে, এমনিতেই কতদিন পরে দেখা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।